আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, 120 নেতাকর্মী আহতের অভিযোগ, গ্রেপ্তার অনেকে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারণেই মন্তব্য কাদেরের, জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বললেন তথ্যমন্ত্রী। দেশে করোনায় মৃত্যু বেড়েছে আবার, একদিনে 13 প্রাণহানি, স্পট রেজিস্ট্রেশন বন্ধে টিকা বঞ্চিত হওয়ার শঙ্কায় প্রযুক্তি অজ্ঞ বিপুল সংখ্যক মানুষ। নৌ কর্মকর্তাকে মারধরে ইরফান সেলিমের সম্পৃক্ততা ছিল, 5 জনের বিরুদ্ধে চার্জশিট, অসুস্থতার কারণে রিমান্ডে নেওয়া হয়নি রণহককে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। সমাবেশ পণ্ড হয়ে যায় পুলিশের ধাওয়া আর লাঠিচার্জে। আহত বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। শান্তিপূর্ণভাবেই চলছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ। প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কিন্তু সমাবেশ শেষ হওয়ার মিনিট 2 আগেই নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় সমাবেশ ছত্রভঙ্গ করতে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করা হয়। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় প্রেস ক্লাব ও এর আশপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের উপর পুলিশ লাঠিপেটা করলেও তা উপেক্ষা করে আরেক কর্মীকে লাঠিচার্জ থেকে বাঁচাতে ছুটে আসেন তিনি। আমাদের সমাবেশ শেষ হওয়ার হয়তো আর মিনিট 2 বাকি ছিল। প্রধান অতিথির বক্তব্য, পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ইট পাটকেল নিক্ষেপ করা হয়, তারা আরো মারমুখী হয়েছে, আমাদের কর্মীকে আহত করে। পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছে। মুষ্টিমেয় সংখ্যক নেতাকর্মী নিয়ে তারা এখানে নাশকতার উদ্দেশ্যে জনশৃঙ্খলা তৈরি করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে। আমরা সেটা শুধুমাত্র প্রতিহত করেছি। পুলিশের লাঠিচার্জে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহতদের দেখতে যান বিএনপি নেতারা। এদিকে বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে 100-এরও বেশি নেতাকর্মীকে আহত করেছে। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে 20 জনকে। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান রুহুল কবির রিজভী। আজকে পুলিশের আচরণ ছিল উদ্ধত, বেপরোয়া ও সন্ত্রাসী ক্যাডারদের মতো। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের ক্ষমতা কোনো কমিটি বা সরকারের নেই। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। এতে নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধ আর স্বনির্ভর বাংলাদেশ মানেই জিয়াউর রহমান। তাকে বাদ দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের চিন্তাও করা যায় না। জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার করলেই তাকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন নেতারা। তারা বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এই খেতাবের উপর হাত দিলে হাত জ্বলে পুরো সরকার হয়ে যাবে। জিয়ার খেতাব নিয়ে তো আমরা ব্যবসা করি না, জিয়ার খেতাব নিয়ে আমরা গর্ব করি, আমরা উৎসাহিত হই জীবন উৎসর্গ করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়াই যখন জিয়ার কথা মনে পড়ে। তাদের যদি খেতাব বাতিল করার ক্ষমতা থেকে থাকে, আজকে জাতিকে তারা জানাক যে তারা আবার নতুন করে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক বা সর্বোচ্চ বীর শ্রেষ্ঠ আবার নতুন কাউকে দেওয়ার ক্ষমতা তাদের আছে কিনা, এটা নাই। অথবা বাতিল করারও কোনো সিদ্ধান্ত নেওয়ার তাদের কোনো অধিকার এবং ক্ষমতা নাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, স্বাধীনতার সময় জিয়াউর রহমান পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করলেও তার খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। প্রত্যাশা করে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে। তিনি আরও বলেন, বিএনপি একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার এদেশে কারোরই নেই। এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতি জনক হচ্ছে বিএনপি। তারাই মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক। ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনী প্রচারণা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের পত্রিকায় প্রকাশিত একটা বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের অরাজনৈতিক বক্তব্য যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য নয়। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, ক্ষমতা দখলের পর জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। শাহজিজুর রহমান, যিনি পাকিস্তানের প্রতিনিধি দলের ডেপুটি লিডার হিসাবে জাতিসংঘে গিয়ে পাকিস্তানের পক্ষে ওকালতি করেছিলেন, তাকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এবং যুদ্ধ অপরাধীদের তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং সমস্ত ঘটনা প্রবাহ প্রমাণ করে, সাক্ষ্য দেয় যে জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা, তিনি মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন। তবে তার সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,266 জনে পৌঁছেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 12,871টি নমুনা পরীক্ষায় 291 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,40,266 জনে। নতুন 374 জন সহ এ পর্যন্ত সুস্থ হলেন 4,86,767 জন। দেশে করোনায় মৃত্যু হার 1.53, শনাক্ত 2.26 আর সুস্থতার হার 90.10% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় হিসেব অনুযায়ী 24 ঘন্টায় ঢাকার 4 এবং চট্টগ্রামে 1 জন মারা গেছে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের 8 মার্চ আর প্রথম মৃত্যু হয় এর 10 দিন পর 18 মার্চ। এদিকে হাতে 62,50,000-এরও বেশি টিকা থাকা সত্ত্বেও বন্ধ হয়েছে স্পট রেজিস্ট্রেশন। এমন পরিস্থিতিতে টিকা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকা মানুষ। অবশ্য টিকাদান কমিটি বলছে, স্পটে গিয়ে নিবন্ধনের এই পদ্ধতি আবারও চালুর কথা ভাবছে সরকার। প্রথম দিকে অনেকের মনে শঙ্কা থাকলেও গেল 7 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি চালুর পর দেশ জুড়ে এ নিয়ে বাড়তি উচ্ছ্বাস আর আগ্রহ। উপহার ও কেনা নিয়ে ভারত থেকে এ পর্যন্ত দেশে এসেছে 70 লাখ টিকা। দেশে আসার প্রক্রিয়ায় আছে জাতিসংঘের মাধ্যমে কোভ্যাক্সের 3 কোটি টিকার চালান। আর গেল 6 দিনের টিকা নিয়েছেন 7.5 লাখেরও কম মানুষ। কিন্তু টিকাদানে কিছু কেন্দ্রে বাড়তি চাপে অব্যবস্থাপনাও চোখে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার বন্ধ ঘোষণা হয় স্পট রেজিস্ট্রেশন। দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগ তরুণ প্রজন্মের, তবে বয়সজনিত কারণে তারা থাকবে টিকা কর্মসূচির বাইরে। পক্ষান্তরে টিকা নিতে পারবেন এমন অনেকের কাছেই অনলাইনে নিবন্ধন বাড়তি বিড়ম্বনা।
আমরা যে কিভাবে টিকাটা দিব এটা তো আমরা বুঝি না, ইন্টারনেটেও তো বুঝি না। এনআইডি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা সেন্টারে যাইয়া দিলে সবচেয়ে সুন্দর হয়। টিকাদানের ক্ষেত্রে সম্মুখ যোদ্ধা ঝুঁকিপূর্ণ শ্রেণীর পাশাপাশি নিম্নবিত্তেরও অন্তর্ভুক্তির পরামর্শ বিশেষজ্ঞদের। যত ইকুয়াল ডিস্ট্রিবিউশন না হবে তত এটা দীর্ঘস্থায়ী হবে, এবং যতদিন বেশি দীর্ঘস্থায়ী হবে তত করোনা ভাইরাস মিউটেশন হবে, এবং যত মিউটেশন হবে তখন এই ভ্যাকসিনটা কাজ করবে। তবে টিকাদান পদ্ধতি নিয়ে আরও নতুন বিকল্পের চিন্তা করছে স্বাস্থ্য বিভাগ। নতুন যে রিকমেন্ডেশনটা বলা হচ্ছে যে স্পটে রেজিস্ট্রেশন করা যাবে এবং পরবর্তী সময়ে যথারীতি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া যাবে ওনারা কোন সময় টিকাটা পাবেন। মানুষের মাঝে তৈরি হওয়া আগ্রহ ধরে রাখতে টিকাদানকে যতদূর সম্ভব ভোগান্তি মুক্ত করার পরামর্শ দিলেন সংশ্লিষ্টরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। কোভিড ভ্যাকসিন কার্যক্রমের ষষ্ঠ দিনে সারা দেশে টিকা নিয়েছেন 1,94,371 জন। এ পর্যন্ত মোট টিকা নিলেন 7,36,680 জন। আজ থেকে টিকা কেন্দ্রে বন্ধ রয়েছে স্পট রেজিস্ট্রেশন। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে। সকাল থেকেই টিকা প্রত্যাশীদের ভিড় ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গুজবে কান না দিয়ে করোনামুক্ত নতুন পৃথিবী গড়তে পরিবার পরিজন নিয়ে টিকা নিতে আসেন সম্মুখ সারির করোনা যোদ্ধারা। সরব উপস্থিতি ছিল 40 প্রবীণ নাগরিকদেরও। খুব সহজেই টিকার জন্য নিবন্ধন আর ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন করায় খুশি তারা। প্রথম তো আমার হাজবেন্ড নিলেন, উনি নেওয়ার পরে যখন দেখলাম যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই, তারপর আমি রেজিস্ট্রেশন করেছি এবং আমি নিয়ে নিয়েছি। আমি আসলাম আজকে সকালে এবং আধা ঘন্টার মধ্যেই টিকা দেওয়া হয়ে গেল। আমি টিকা দিছি যে আমার কোনো একটু মালুম হয় না যেটা টিকা দিছি বা নিছি। এখন থেকে বন্ধ থাকবে স্পট রেজিস্ট্রেশন। তবে রেজিস্ট্রেশনকারীরা মোবাইলে খুদে বার্তা না পেলেও টিকা নিতে পারবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগে তো মেসেজ ছাড়াও দেওয়া গেছে, অন স্পটও রেজিস্ট্রেশন করা গেছে, কিন্তু এখন নতুন নিয়মে মেসেজ ছাড়া দেওয়া যাবে না। এই কেন্দ্রে আসলে যদি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয় আমরা দিয়ে দিই। সকালে ঢাকা মেডিকেলে টিকা কার্যক্রম পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব জানান, প্রবীণদের জন্য স্পট রেজিস্ট্রেশনের বিষয়টি ভেবে দেখা হবে। এটা কিন্তু নীতিমালা WHO করে দিয়েছে যে আমরা কিভাবে নিচে নামবো, আমরা ওই গাইডলাইনও কিন্তু ফলো করছি। যারাই একেবারে কোনো কিছু ফলো করে নাই, নিজের দেশের মতো করার চেষ্টা করছে, ওইসব জায়গাতে বিশৃঙ্খলা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 12 ফেব্রুয়ারি পর্যন্ত করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন 13,28,436 জন। 11 ফেব্রুয়ারি পর্যন্ত টিকা নিয়েছেন 5,42,309 জন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা ৮ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিমের সম্পৃক্ততা ছিল, জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, ইরফান সেলিম সহ 5 জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণহক শিকদারের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেননি গোয়েন্দারা। 26 অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় সাংসদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে। এই ঘটনায় র্যাবের অভিযানে ইরফান সেলিমের চকবাজারের বাড়ি থেকে উদ্ধার করা হয় অস্ত্র, মাদক ও 38টি ওয়াকিটকি সহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম। নৌবাহিনী কর্মকর্তা হত্যা চেষ্টা মামলার তদন্ত শেষে গোয়েন্দারা জানান, মারধরের ঘটনায় জড়িত ছিলেন ইরফান সেলিম। সরকারি কর্মকর্তা যে কয়েকজন মিলে মেরেছে এই বিষয়টি সত্যতা পাওয়া গিয়েছে, এবং যেটি ঘটনা সত্য সেই বিষয়টাই আমরা সত্যতা উঠিয়ে আমরা আদালতে চার্জশিট প্রদান করেছি। এদিকে অপহরণ মামলা শিকদার গ্রুপের MD রণহক শিকদারকে শুক্রবার গ্রেফতার করে আদালতে পাঠায় গোয়েন্দারা। সেখান থেকে জামিন পান তিনি। রনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন না করার কারণ ব্যাখ্যা করেন ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। তার পিতা মৃত্যুবরণ করেছে, সেই সুবাদে সে আসছে। আমরা যদি এবং সে যদি অসুস্থ না থাকতো তাহলে অবশ্যই আমরা রিমান্ডে আবেদন করব। যেহেতু সে একটা জুডিশিয়াল সিস্টেমে এসে গেছে, তো পরবর্তীতে আমরা যখনই হবে আমরা তাতে মামলা তদন্তের সাথে তাকে জিজ্ঞাসা করব। অন্যদিকে শাহবাগ থেকে 25 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে দেশে ফেরেন তিনি। মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে গত 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রে যান জেনারেল আজিজ আহমেদ। সফরে মার্কিন সেনা প্রধান সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। একই সঙ্গে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। সফরকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
দুবাইতে ভিজিট ভিসায় যাওয়া কর্মীদের বিএমইটি ছাড়পত্র বা স্মার্ট কার্ড দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন এতে কর্মীদের ঝুঁকি বাড়বে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বললেন, শ্রমবাজার বন্ধ থাকায় কর্মীদের সুবিধায় ভিজিট ভিসায় অনুমতি দেওয়া হচ্ছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2012 সালের পর থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের কর্মী ভিসা। তবে সম্প্রতি ভিজিট ভিসায় দুবাইতে গিয়ে কর্মী ভিসা নেয়ার সুযোগ দিয়েছে দেশটি। এমন বাস্তবতায় হাজারো বাংলাদেশি ছুটছেন দুবাইতে, কিন্তু প্রতারণা ও প্রলোভনে অনেকেরই মিলছে না কাঙ্ক্ষিত ভিসা। আশাহত হয়ে ফিরছেন স্বপ্নবাজ অনেক তরুণ। তারপরও কোন বিবেচনায় ভিজিট ভিসায় কর্মী যাওয়া উৎসাহিত করছে সংশ্লিষ্টরা, উঠেছে এমন প্রশ্ন। আমি এটাও বলে দিই, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুক্তি হলো, যেহেতু দীর্ঘদিন শ্রমবাজারটি বন্ধ, তাই কর্মসংস্থান সৃষ্টির জন্য বিকল্প উপায় বেছে নিয়েছেন তারা। সিঙ্গেল ভিসা আমাদের পক্ষে এই হাজার হাজার তোমার এটা অ্যাটেস্টেশন করা কিন্তু সম্ভব না। বাট আমরা মোটামুটি আমাদের বিএমইটি থ্রু দিয়ে যারা গ্রুপ ভিসা যেগুলি আছে, যারা ভিসা পেয়ে যায় এমবাসি থেকে, তাহলে তো আমরা তো ওটাইকে একটু প্রমোট করব, আর আমরা তো ওদেরকে পারমিশন দিয়ে দিই। আর আমার উদ্দেশ্য হলো কি, আমার একজন দেশি আমার বিদেশি যদি যায় তো আমি ওটাতে খুশি। তবে ভিন্নমত রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরীর। একটা লটের যদি কোনো রকম ওয়ার্ক পারমিট না হয়, তাহলে দুবাই গভর্নমেন্টই আমাদের প্রশ্ন করবে, তোমাদের সাথে আমাদের চুক্তি হয়নি শ্রমিক নেওয়ার জন্য, তোমার লোকেরা ভিজিট ভিসা এসে আমার দেশে অবৈধ কাজ করতেছে, তখন প্রশ্নবিদ্ধ আমাদেরকে করবে। বিশ্লেষকের মতে দুবাইতে গিয়ে কর্মীরা যে ভিসা লাগাতে পারবে সে বিষয়ে আগে থেকেই কাজ করতে হবে দূতাবাসকে। এই সুযোগ গ্রহণ করে যাতে কেউ হাই হাই কোম্পানিতে কর্মী প্রেরণ না করে, যাতে আমাদের সংশ্লিষ্ট দুবাইতে যে দূতাবাস রয়েছে তারা যাতে যেসব কোম্পানিগুলো এই গ্রুপ ভিসার জন্য আবেদন করবে সেগুলি কোম্পানি পরিদর্শন করতে হবে, করে দেখভাল করে তাদেরকে অ্যাটাস্টেশন দিয়ে প্রেরণ করার পরেই কিন্তু আমরা মনে করি যেভাবে কর্মী প্রেরণ করা উচিত। তবে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে ভিজিট ভিসায় মানব পাচারের মতো মারাত্মক অপরাধের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিশিষ্ট শিল্পপতি শিকদার গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের জানাজা সম্পন্ন হয়েছে। বাদ জোহর শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়, পরে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। রায়েরবাজার শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের প্রথম জানাজা। এতে অংশ নেন সরকারের মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী ও পরিবারের সদস্য সহ সর্বস্তরের মানুষ। শুরুতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর জয়নুল হক শিকদারের অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন পরিবারের সদস্যরা। জীবনে অনেক কষ্ট করে গেছে, সবার জন্য অনেক কিছু করে গেছে। যদি কিছু করতো না তাহলে এত লোক কোনোদিন আসতো না। ও ফ্রিডম ফাইটার হয়েছে এই এক কারণে, এরও জানে যে মানুষের জন্য ফাইট করলে ওরা রিটার্ন করবে। যদি অজান্তে কোনো ভুল করে থাকে আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই একটু আব্বার জন্য দোয়া করেন প্লিজ। কখনোই বঙ্গবন্ধুর প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে তিনি আপোষ করেন নাই। শরীয়তপুরের মধুপুর গ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে এই শিল্প উদ্যোক্তার মরদেহ। গত বুধবার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভায় নির্বাচন কাল। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। শনিবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ৫৫ পৌরসভার ৩০টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালটের মাধ্যমে হবে ভোট। ৫৭ পৌরসভায় ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও ২টি পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। টাঙ্গাইলের ২টি পৌর নির্বাচনে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায়।
সাতক্ষীরায়ও কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর পাশাপাশি সুষ্ঠুভাবে ভোট নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। চুয়াডাঙ্গা, জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটের সামগ্রী সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হয়। রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে শহরের 31টি কেন্দ্রে ইভিএম সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় নির্বাচনের দিন সকালে ভোটের যাবতীয় উপকরণ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, কালকের পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যাও। বিকেলে কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। মাননীয় ইলেকশন কমিশনের অবস্থান একটাই, সেটি হলো ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হওয়া। ইয়েস, লোকাল গভর্নমেন্ট ইলেকশন যখন হয় তখন যেহেতু এটি ডোর টু ডোর একটা পার্টিসিপেশন থাকে, কোথাও কোথাও 2-1টি ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে তৃতীয় ধাপে 2-3টি জায়গায় ঘটেছে, এটি খুবই সামান্য। সেগুলো তদন্ত হয়েছে এবং রিপোর্ট এসেছে আমাদের কাছে, সেগুলো বিষয়ে কমিশন খুবই ওয়াকিবহাল। চাকরির প্রলোভন দেখিয়ে যশোরে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, জেলা সদর উপজেলার বাহাদুরপুর বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারীর বাড়ি অভয়নগর উপজেলার পায়রা গ্রামে। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনার ফুলতলা উপজেলার পত্তিপুর গ্রামের মানিক কুণ্ডুর সঙ্গে তার পরিচয় ছিল। মানিক তাকে একটি চাকরির আশ্বাস দিয়ে যশোরে নিয়ে যায়। এ সময় সে আরও দুজনকে সঙ্গে নেয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটি অটো রিকশায় হাসিমপুর যাবার পথে মানিক সহ 3 জন তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে। অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, 120 নেতাকর্মী আহতের অভিযোগ, গ্রেপ্তার অনেকে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারণেই মন্তব্য কাদেরের, জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বললেন তথ্যমন্ত্রী। দেশে করোনায় মৃত্যু বেড়েছে আবার, একদিনে 13 প্রাণহানি। স্পট রেজিস্ট্রেশন বন্ধে টিকা বঞ্চিত হওয়ার শঙ্কায় প্রযুক্তি অজ্ঞ বিপুল মানুষ। নৌ কর্মকর্তাকে মারধরে ইরফান সেলিমের সম্পৃক্ততা ছিল, 5 জনের বিরুদ্ধে চার্জশিট। অসুস্থতার কারণে রিমান্ডে নেওয়া হয়নি রণহককে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।